আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তারপর আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি আপু ক্লাসে না গিয়ে আমার ক্লাসের সামনে ঘুরছে। মনে হয় সিয়াম বলে দিয়েছে আমি একটু দেরি হলেও ক্লাসে আসব। এটা ভাবছি, তখনই আপুর এক বান্ধবী ডাক দিল। যেই আপু তার কাছে কথা শুনতে গেল, তখনই আমি দৌড়ে স্যারকে বলে ক্লাসে ঢুকে গেলাম। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমি তার সামনে এখন যাই না। যে আমাকে মেরে ফেলতে চেয়েছে, তার সামনে যাওয়া তো দূরের কথা, সে যাতে আমার সামনে আসতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। কিন্তু আমার চাচাতো বোন ও আমার ভালোবাসা বলে তাকে কিছু করিনি। যাই হোক, আমি যখনই ক্লাসে ঢুকলাম তখনই মাওয়া আপু আমাকে দেখে ফেলে, আর সাথে সাথেই আতিক বলে আমাকে ডাক দিয়ে আমার দিকে দৌড় দিল। আমি না শুনে ঢুকে গেলাম ক্লাসে, আর আপু দৌড়েই আমার ক্লাসের সামনে আসলো। তখনই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আরে মামা কিছু বলবে? আসলে স্যার আতিককে লাগবে। কেন, আতিক তো এইমাত্র ক্লাসে আসলো, এমনিতে দেরি করে এসেছে আর তুমি ডাকছো? আচ্ছা আতিক, শুনে আসো তোমার বোন কেন ডাকছে। না স্যার, তার কথা আমি ছুটির পরে শুনবো, এখন ক্লাস করাটা জরুরি। দেখো মামা, ও তো তোমার সাথে ছুটির পরে কথা বলতে চাই, এখন ক্লাস করতে চাই। স্যার আমার তো এখনই লাগবে। কেন বলো তো, ও যেতে চাইছে না তবুও তুমি নিতে চাচ্ছ? স্যার আসলে কাকি আমাকে ফোন করে বলেছে আতিক নাকি রাগ করে কিছু না খেয়ে বাসা থেকে বেরিয়েছে। আপুর কথা শুনে আমি তো অবাক। কি মেয়ে রে বাবা, আমাকে বের করার জন্য কিভাবে মিথ্যা বলছে। কি আতিক, এটা কি সত্যি? না স্যার, আপু মিথ্যে বলছে। আমি বুঝতে পেরেছি, তাড়াতাড়ি মামার সাথে গিয়ে কিছু খেয়ে নাও। না স্যার, তার আর দরকার হবে না, আমি খেয়ে এসেছি। তোমাকে যেতে বলেছি, যাও, নাহলে তোমাকে আর আমি আমার ক্লাস করতে দেবো না। জি স্যার, যাচ্ছি। তারপর বাধ্য হয়ে ক্লাস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। আপু তখনই পিছন থেকে আমার হাত ধরলো। কি হয়েছে, এভাবে হাঁটছো কেন? কি হয়েছে আপনার? আপনি এভাবে আমাকে ক্লাস থেকে বের করলেন কেন? তোমার সাথে ঘুরতে যাব। বাহ বাহ, আজকে তুই থেকে তুমি করে বলছেন, আবার আমার সাথে ঘুরতে যাবেন বলছেন। কি হয়েছে আপনার? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখো আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? করে দিয়েছি তো আপনাকে ক্ষমা, তবু আপনি কেন বিরক্ত করছেন? আমি তো আর আপনার সামনে নিজে থেকে ভুলেও আসি না। দেখো, আগে যা করেছি আমি ভুল করেছি, এখন আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনার অহংকার শেষ এখন। তাছাড়া আপনার বয়ফ্রেন্ড কোথায়? আমি ওকে আর ভালোবাসি না, ও শুধু টাকার পেছনে ছোটে, আর ও আমাকে শুধু টাকার জন্যই ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি। ও তাই, এটা বুঝতে পেরেছেন, এটা ভালো। এখন ভালো দেখে নিজের লাইফ পার্টনার খুঁজে নিন। তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, আমি বুঝেছি আমার থেকে তুমি কতটা কষ্ট পেয়েছো। দেখুন, আমাকে আমার বন্ধুরা অনেক কষ্টে স্বাভাবিক করেছে। আমি আর কখনো আপনার মায়ে জড়াবো না। প্লিজ আতিক, আমাকে ক্ষমা করে দে। আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস, আমি আর তোকে কখনো ঝালাবো না, শুধু একবার ভালোবেসে দেখ। আমি আপনাকে এখন আর ভালোবাসি না, আমি এখন অধরাকে ভালোবাসি। এটা বলে আমি যখনই থামলাম, তখনই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো, আর গাড়ি থেকে সিফাত নামলো। কি হয়েছে মামা? তুমি আমার সাথে কাল দেখা না করে চলে এসেছো, আবার আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছো। তোর সাথে আমি কি দেখা করব? তোর মতো লোভী ছেলের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আর তুমি এমন করছো কেন? আমি কি করছি? কি করিসনি তাই বল। ছি, তোর কথা বলতেও লজ্জা করছে। তোর টাকার জন্য এত নিজ মনোভাব। কি করছি আমি, বলবে তো? তুই তোর ম্যানেজারের সাথে কালকে কি কথা বলছিলি তা মনে করে দেখ। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে তুমি ওই কথাটা নিয়ে আমার সাথে এভাবে রিয়াক্ট করছো? আরে ওইটা তো ছিল কথার কথা। ছি, এসব তোর কথার কথা। আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সাথে সাথেই ঠাস করে আরো দুইটা বসিয়ে দিল। তোর কি করে ওকে এখান থেকে যেতে বলার সাহস হয়? প্লিজ আতিক, তুমি যেও না। কিন্তু আমি তার কথা না শুনেই চলে আসলাম ওখান থেকে ক্যান্টিনে। মা, তুমি আমাকে ওর জন্য আবার মারলে? হ্যাঁ মেরেছি, কারণ ওই আতিকে আমাকে প্রকৃত ভালোবাসে,
হাজার অপমান করার পরেও আমার পিছু ছাড়েনি, তাই আমিও এখন ওকে ভালোবাসি। আমি আমার অহংকারের নেশায় ওর ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু তোর ছলনায় বুঝেছি ভালোবাসার ব্যথা। ও এখন তাহলে তুই ওকে ভালোবাসিস? তাহলে শোন, আমিও তোকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম শুধু তোর টাকাকে। আচ্ছা, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আচ্ছা যা। তারপর মাওয়া ওখান থেকে গিয়ে আতিককে খুঁজতে লাগলো। অন্যদিকে আমি ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজের পিছনে বসে একটা সিগারেট ধরিয়ে টানছিলাম। আসলে যেদিন মামা আপু আমাকে মেরে ফেলতে চেয়েছিল সেদিন থেকে লুকিয়ে লুকিয়ে এটা খাই। তখনই মামা আপু আমার সামনে এসে একটা ছবি তুললো। এ কি, আপনি ছবি তুলেন কেন? ছবি তুলেছি, একটা কাজে লাগবে। কি কাজে লাগবে আপনার এটা? যাতে লাগে লাগুক, পরে দেখা যাবে। এখন বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না বলেই সিগারেটে টান দিলাম। মামা হাত থেকে সিগারেটটা ফেলে দিল। তুমি আর এটা খাবে না। আপনি এটা ফেলে দিলেন কেন? আমি ওই পোড়া ঠোঁটে কিস করতে পারবো না। কি বললেন আপনি? আমি কি আপনার কিসের জন্য বসে আছি? কি বললে তুমি? আর একবার যদি আমাকে আপনি করে কথা বলো তাহলে কিন্তু খবর আছে। কি করবে তুমি? বলার সাথে সাথেই মামা আপু, এই কথা বলার সাথে সাথেই আপু আমার মাথার ধরে টান দিয়েই ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। এটা এত তাড়াতাড়ি করলো যে আমি কিছু করারই সময় পাইনি। আমি ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু পারছি না। তবুও জোর করে ছাড়িয়ে দিয়েই নেই। বিশ্বাস করো, এখন আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনার এই ন্যাকামো কান্না বন্ধ করুন। আমি এখন অধরাকে ভালোবাসি। আমি এটা বিশ্বাস করি না। আমি জানি এখনো তুমি আমাকেই ভালোবাসো। আপনার বিশ্বাস না করায় আমার কিছু যায় আসে না। আচ্ছা, ওই শাকচুন্নি যদি তোমার আর আমার মধ্যে আসে তাহলে দেখো আমি কি করি। এটা বলেই বাসার দিকে চলে গেল মাওয়া। তখনই আমার বন্ধুরা ক্লাস থেকে বের হলো। আমিও তাদের কাছে গেলাম। কিরে, মাওয়া আপুকে তোকে এভাবে ক্লাস থেকে বের করলো কেন? তারপর আপু আমাকে কি বলেছে এবং সিফাত আসা সহ সব বলেছি। তাহলে কি এখন কি তাকে মেনে নিবি? না, আমার লাইফে কারো দরকার নেই। আমি সারা জীবন একা থাকবো। ভাই, এটা কোনো ছেলেখেলা নয়, এটা জীবন। আমরা জানি তুই এখনো মাওয়া আপুকে ভালোবাসিস। সিয়াম দেখ, আমি আমার জীবনে কাউকে চাই না। প্লিজ আর ওই অহংকারী মেয়ের কথা বলবি না। তাহলে এখন কি করবি? শুধু তাকে দূরে সরানোর চেষ্টা করব। কিন্তু দোস্ত, তুই এটা করবি কিভাবে? এই কাজটার জন্য আমার অধরার হেল্প লাগবে। প্লিজ আমাকে একটু হেল্প কর। আরে ভাই, তুই এভাবে বলছিস কেন? বল, তোর কি হেল্প লাগবে? আমি মা বাপুকে বলেছি আমি তোকে ভালোবাসি, তাই তোর একটু অভিনয় করা লাগবে। করতে পারবি? যদি সমস্যা হয় তাহলে দরকার নেই। ভাই কি বলছিস? এটা আমার সমস্যা থাকবে কেন? আমি তোর জন্য এইটুকু হেল্প তো করতেই পারি। আরে ভাই, তোরা এই কথাটা সবাই গোপন রাখবি, বুঝতেই তো পারছস। সবাইকে উদ্দেশ্য করে আমি। আচ্ছা ভাই। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি মামা আপু আর কাকা কাকিরা বাসায় এসেছে। আরে আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি। কেন কাকা? আরে এমনিতেই কতদিন ধরে তুই আমাদের বাসায় যাস না, তা এমন করে শুকিয়ে যাচ্ছিস কেন? তখনই কাকি আসলো। ঠিক মতন খাওয়া দাওয়া না করলেই তো শরীরের এই অবস্থা হয়। আসলে কাকি, থাক, বলতে হবে না। তুই এতদিন ধরে আমাদের বাসায় যাসনি কেন? কাকি আমি এখন বাসার বাইরে খুব কম চাই। তারপর আরো কিছু কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরে মামা আপু এসেছে। তোমাকে খেতে ডাকছে। ও, আপনি যান, আমি সময় মতো চলে যাব। আর আপনি আর আমার রুমে আসবেন না। এটা তো আর কয়েকদিন পরে আমারই রুম হবে। দেখি সরো তো, আমার রুমটা গুছিয়ে নি। কোনো দরকার নেই, আপনি এখনই আবার রুম থেকে বের হন। ওই, একদম চুপ থাকবি। কিছু বলছি না দেখে যা নয় তাই করবি ভেবেছিস? আজকে থেকে যদি আমাকে আর আপনি করে কথা বলিস তো তোর খবর আছে। রেখেছে যা দেখে তো আমার ভয় কাজ শেষ। কি 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 করবেন আপনি? আবার আপনি? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। বলে আশেপাশে কি যেন খুঁজছে মামা। হঠাৎ করে রুমের ঝাড়ুটা হাতে নিল। আরে আরে, করছেনটা কি? আমার ফাজিল ছেলেটা আজ কত বদলে গেছে। ও এখন কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। না কাকি, আসলে ফাইজলামোটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি যে আমার ফাজিল ছেলেটাকেই চাই। সেটা কাকি আমি আর হতে পারবো না। ভাই প্লিজ আগের মতো হয়ে যা। আমি শুধু মুচকি হাসলাম। একটু পর মামা আপু আসলো। তারপর সবাই খেতে বসলাম। আজ আমি তোকে খাইয়ে দেব। না থাক, আমি খেতে পারবো। না মানে ভাবি, আমি ওকে খাইয়ে দেই। না থাক,
আমার ভাই এটা আমি বুঝে নিব। এটা বলেই আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি মাওয়া আপুর দিকে তাকিয়ে দেখলাম প্রচুর রেগে আছে। আমি আর তার দিকে না তাকিয়ে খাওয়া শেষে রুমে গেলাম। কিছুক্ষণ পর মাওয়া আপু আমার রুমে আসলো। কি রে, তুই মেছু ভাবির হাতে খাবার খেলি কেন? সেটা আমার ব্যাপার। কি তোর ব্যাপার মানে? দেখ, মাথাটা একদম গরম করবি না। এ কি, আপনি এরকম করছেন কেন? কি রকম করছি আমি? আপনি এভাবে আমার কাছে এসেছেন কেন? তোকে কিস করবো শোনা। দেখেন, এটা করবেন না, অধরা রাগ করবে। এই অধরা আর অধরা তোকে যদি ওর আশেপাশে দেখি, তাই দেখবি আমি কি করি। এটা বলেই চলে গেল মাওয়া। আমিও দরজা আটকে দিলাম। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙলো। তারপর আমি দরজা খুলে রুম থেকে বের হলাম। নিচে তাকিয়ে দেখি আমার পরিবারের সবাই এবং মাওয়া আপু ও কাকা কাকি সবাই একসাথে আড্ডা দিচ্ছে। আমি নিচে নামলাম। আমাকে দেখে কাকি বলল, আয় বাবা, তোকে ছাড়া আড্ডা দিতে ভালো লাগছিল না। আমি কাকির কাছে গিয়ে বসলাম। মাওয়া আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। সবাই নানান কথা বলে আড্ডা দিচ্ছে। আমি চুপ করে বসে আছি। মাওয়া আপু আমার সাথে কথা বলতে চেষ্টা করছে, কিন্তু আমি চুপ। তখনই আতিক, এদিকে আসো। বাবা বলো। বাবার কাছে গিয়ে, তুমি এভাবে চুপচাপ থাকো কেন? তুমি জানো না তুমি এভাবে থাকলে কারো ভালো লাগে না? কি হলো, চুপ কেন বলো? তাছাড়া তুমি মাওয়াকে ইগনোর করে চলছো কেন? এমনকি তোমার কাকাকের সাথেও ঠিকমতো কথা বলো না। বাবা আমার এখন এসব ভালো লাগছে না। আপনি যদি চান তো আমি চলে যেতে পারি এখান থেকে। আতিক, তুমি কখনো বাবার সাথে এভাবে কথা বলোনি। বলেই ঠাস করে 2টা থাপ্পড় দিল। আরে ওকে মারছিস কেন? ওকে মারতে হবে বাবা। ও কি করে আপনার সাথে বেয়াদবি করে, আর ওকে আমরা মারতেই হবে। বলেই কেঁদে দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে বসে আছি। তুমি আজকে ওর গায়ে হাত তুলে ভুল করলে। এমনি আমার ভাইটা কেমন জানি বদলে গেছে। আতিক বাবা, এদিকে আয়, কি হয়েছে বল তোর? কিছু না মা। আর বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। থাক, আমি আর কিছু মনে করিনি। আর ভাইয়া ধন্যবাদ থাপ্পড় মেনে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ভাই প্লিজ, তুই এইভাবে বলিস না। তুমি বরফ আনো, আমি বরফ লাগিয়ে দিই ওর গালে। তারপর ভাবি ফ্রিজ থেকে বরফ আনলো। ভাইয়া যেই বরফ লাগাতে যাবে তখনই ভাইয়া দিন, বরফটা আমি লাগিয়ে দিই। বলেই বরফ হাতে নিল মাওয়া। আমি মাওয়া আপুকে থামিয়ে দিয়ে, থাক লাগবে না, আমি রুমে গিয়ে লাগিয়ে দিব। এটা বলেই রুমের দিকে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখি মাওয়া আপু অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি রুমে গিয়ে বরফ লাগিয়ে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর মাওয়া আপু আসলো রুমে। আমি একবার তাকিয়ে আবার পড়া শুরু করলাম। তুই আমার সাথে এরকম বিহেভ করছিস কেন? প্লিজ আপনি যান, আমার মনটা এমনিতেই ভালো নেই। দেখ, তুই কিন্তু এখন আমার সাথে বেশি করছিস। কি করেছে আপনার সাথে বলুন? আমি কি আপনাকে থাপ্পড় দিয়েছি প্রতিদিন, নাকি আপনাকে মেরে ফেলতে চেয়েছি অন্য একজনের কথায়? প্লিজ, আমি ওইসব না বুঝে করেছি। এখন আমি আর আগের মতো নেই। হয়েছে, বাদ দিন। এখন অন্য কিছু বলার থাকলে বলেন, না হলে চলে যান। ও, তোকে খেতে ডাকছে। ওহ, আপনি যান, আমি আসছি। কেন, আমার সাথে কি যাওয়া যায় না? মামা আপু কিছুক্ষণ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেছে। আমিও কিছুক্ষণ পর খাবার টেবিলে চলে গেলাম। দেখি আপুর পাশের চেয়ারটা খালি। আমি টেবিলে না বসে দাঁড়িয়ে আছি। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? বস। না মা, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। আমার একটা মুভি দেখা লাগবে। বলেই সোফার দিকে গেলাম। তারপর টিভি ছেড়ে দেখতে লাগলাম। আরে দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি, আমি তোকে খাইয়ে দিব আর তুই টিভি দেখবি। না থাক মা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। বলেই প্লেট নিয়ে আমার কাছে আসলো মাওয়া। নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। না থাক, তার দরকার নেই, আমার খিদে নেই, আমি এখন খাবো না। অল্প কিছু খেয়ে নাও। বলছি না খাবো না, তারপরও কেন জোর করছেন? আমার কথা শুনে মামা আপু ভয় পেয়ে গেল এবং কান্না করে টেবিলে প্লেট রেখে হাত ধুয়ে দৌড়ে রুমে চলে গেল। দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে, ওর হাতে খাবারটা খেলে কি হতো? তো আমি কি করব? তাকে আমার সামনে আসতে মানা করবে। কেন, কি করেছে ও তোকে? আমি এত কথা বলতে পারবো না। আমি তো সিয়ামের বাসায় গেলাম, রাতে আসবো না, তোমাদের ফালতু পেঁচা শুনতে পারবো না। এই বলেই বাসার বাইরে আসলাম। তারপর বাইক নিয়ে সিয়ামের বাসায় গেলাম। কিরে, তুই এই সময়ে? বাসায় ভালো লাগছিল না। আজকে মামা আপুরা আমাদের বাসায় এসেছে, তাই চলে আসলাম। ও, তাইলে ভালো করছোস, আয় ভিতরে আয়। তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আন্টির সাথে দেখা করলাম। আমি আর সিয়াম কিছুক্ষণ আড্ডা দিলাম। তখনই আন্টি, তারপর সিয়াম আর আমি খেতে গেলাম।
দেখলাম আঙ্কেলও আছে। আরে আতিক বাবা, কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি? ভালো বাবা, আসো টেবিলে বসো। জি আঙ্কেল। তারপর একসাথে খাবার খেলাম, খেয়ে তারপর রুমে গিয়ে দুজনে আড্ডা দিচ্ছিলাম। তাতে 11:30 বেজে গেল। তখনই ভাইয়া ফোন দিল। আতিক, তাড়াতাড়ি বাসায় এসো। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার মা আর ভাবি কান্না করছে। কেন? এত কথা বলার সময় নেই, তুমি সিয়ামকে নিয়ে বাসায় আসো, আর সিয়ামকে তুমি ফোনটা দাও। তারপর আমি সিয়ামকে ফোনটা দিলাম। সিয়াম ফোনটা নিয়ে আমার থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ কথা বলে আমার কাছে ফোন দিয়ে রেডি হতে বলে। ও নিজেও রেডি হতে চলে গেল। তারপর দুজনে রেডি হয়ে আন্টিকে বলে বাসার দিকে বাইক নিয়ে রওনা দিলাম। বাসায় ফিরে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা এবং রুমটা অন্ধকার। তারপর মা বলে ডাক দিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালাতে যাব, তার আগে পুরো বাড়ির বাতি জ্বলে উঠল। আর পাশ থেকে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো অবাক হয়ে গেছি। তোমরা এসব কখন করলে? এগুলো আমরা করিনি, মামা করেছে তুই যাওয়ার পরই। তারপর আমি তার দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন আয় বাবা, কেক কাটতে আয়। তারপর সবাই আমার কাছে এসে নিয়ে গেল কেক কাটার জন্য। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিতে লাগলাম। মামা আপুর কাছে আসলাম, আমাকে দেখেই মাথা নিচু করে নিল। তারপর তাকে খাইয়ে দিলাম, সেও আমাকে খাইয়ে দিল। আমি খাইয়ে দিয়েছি দেখে সে অনেক খুশি। বাবা, আজকের খুশির দিনে আমি তোর কাছে একটা জিনিস চাইবো। বলো মা, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।